ব্যথায় চিৎকার করতে লাগলো হৃদি। ইল ইলাজান পাগলের মতো হাসতে হাসতে হৃদির হাত কাটতে লাগলো। হৃদিকে বলল, তুমি ঠিকই বলেছিলে, এই প্লেটগুলো নকল। দেখো, আমি এত চেষ্টা করছি কাটার, কিন্তু কাটছেই না। হৃদি রেগে গেল ইলজানের কথা শুনে। অনেক চেষ্টার পর ইলজানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। হৃদি সাথে সাথে মলম লাগিয়ে দিল। ইলজানের কাছে এসে ওকে থাপ্পড় মেরে বলল, তুই কি সাইকো? দেখছিস প্লেটটা আসল, আমার হাত কেটে যাচ্ছে, তারপরে তুই থামছিস না। আবার কীরকম অদ্ভুত কথা বলছিস। আমি নিশ্চিত তোর মাথায় সমস্যা আছে। হৃদির কথা শুনে ইলজান হাসতে লাগলো। হৃদি এখন আরও রেগে গেল। ইলজানকে আবার থাপ্পড় মারল। হৃদিকে অবাক করে দিয়ে ইলজান আবারও হাসতে লাগলো। ইলজানের হাসি যেন থামছেই না। হৃদি বলল, এত হাসছিস কেন? ইলজান বলল, হাসতে ভালো লাগে। হৃদি রেগে বলল, আমি নিশ্চিত তোর মাথায় সমস্যা আছে। তোর মতো সাইকো আমি দেখিনি। তোর জন্য আমার হাত কেটে গেল। তুই কি করছিস দেখ। ইলজান মন খারাপ করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম এই ব্লেডটা নকল হবে। হৃদি বলল, রক্ত বের হচ্ছিল তা দেখিসনি? ডাক্তার দেখাতে হবে তোকে। কোনো অসুস্থ মানুষ এরকম করবে না। মুহূর্তের মধ্যেই ইলজানের মন আরও খারাপ হয়ে গেল। ইলজান ওর চশমাটা ঠিক করে মাথা নিচু করে বলল, সরি, আমি জানি না আমার কি হয়েছিল। আমি ভেবেছিলাম তুমি অভিনয় করে চিৎকার করছিলে, তাই আমি থামছিলাম না। আমি ভেবেছিলাম এই ব্লেডটা নকল, তাই একটু ফান করলাম। সত্যি আমি বুঝতে পারিনি। ইলজানের আচরণে হৃদি অবাক হয়ে তাকিয়ে আছে। হৃদি ভাবছে, একটা মানুষের দুরকম চরিত্র কিভাবে হতে পারে। কিছুক্ষণ আগেও ইলজানকে মানসিক অসুস্থ, কোনো সাইকো মনে হচ্ছিল। এখন ইলজানকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা মন খারাপ করে আছে। হৃদির কাছে ইলজান এমন আচরণ অদ্ভুত লাগছে। সেই সাথে হৃদি ভয়ও পাচ্ছে। হৃদি ইলজানকে বলল, আচ্ছা, তোমার সম্পর্কে কিছু বলো। ইলজান বলল, আমি এক আগন্তুক, যার কোনো স্থায়ী ঠিকানা নেই। আমার ঘুরে বেড়াতে ভালো লাগে। বাবা মা ব্যস্ত, তাই আমিও নিজেকে ব্যস্ত রাখছি। মাঝে মাঝে আমি থাকি না আমার মাঝে। হৃদি বলল, তোমার মতো তোমার কথাগুলো অদ্ভুত। আমার তো এখন তোমাকে ভয় করছে। ইলজান হেসে বলল, আমাকে নাকি তোমার পিচ্চি লাগে, আর আমাকে দেখেই ভয় পাচ্ছ? হৃদি বলল, ভয় তো পেতাম না। একটু আগে যা করেছো তাতে মনে হচ্ছে তুমি ভয়ঙ্কর কেউ হবে, যে মানসিকভাবে অসুস্থ, সাইকো একটা। হৃদির কথা শুনে হাসতে লাগলো ইলজান। হৃদিকে বলল, কোনো মেয়ের মুখে সাইকো ডাক শুনতে ভালোই লাগে। কন্টিনিউ ডে কুইন আমি। হৃদি বলল, মুডটাই নষ্ট করে দিলে তুমি। চেয়েছিলাম এনজয় করতে, কিন্তু এখন কিছু হবে না। আমার কাছে লাইসেন্স করা বন্দুক আছে। রাতে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে শ্যুট করে দেব। ইলজান হাসতে হাসতে বলল, তুমি তো চেয়েছিলে আমার সাথে সম্পর্ক করতে, এখন আবার নিজে এর জন্য আমাকে সন্দেহ করছো? হৃদি বলল, আমার ইচ্ছে হলে সম্পর্ক করব, ইচ্ছে না হলে করব না। সবটাই আমার সম্মতির ওপর। এখানে তোমার ইচ্ছে গ্রহণযোগ্যতা পাবে না। এখন চুপচাপ শুয়ে পড়ো। ইলজান হাসতে লাগলো হৃদির কথায়। হৃদিকে বলল, যদি রাতে তোমার ইচ্ছা হয় তখন তখন হবে। এখন যদি আবার হেসেছ তাহলে গুলি করে দেব। ইলজান তারপরও হাসতে লাগলো। হৃদি ইলজানকে চেক করতে লাগলো, ওর কাছে আরও ব্লেড আছে কিনা। কিছুই না পেয়ে হৃদি ইলজানকে বলল, এখন চুপচাপ ঘুমিয়ে যাও। যদি আমাকে স্পর্শ করেছ তাহলে গুলি করে দেব। আমার হাতটা ব্যথা করে দিচ্ছ। ভাগ্য ভালো বেশি গভীরে যায়নি। সকালে হৃদি ঘুম থেকে উঠে দেখল ইলজান এখনও ঘুমিয়ে আছে। ইলজানকে ঘুমন্ত অবস্থায় আরও বেশি কিউট লাগছে। হঠাৎ রাতের কথা মনে পড়ে গেল হৃদির। কিছুক্ষণ পর হৃদি ইলজানকে ঘুম থেকে জাগিয়ে তুলল। ইলজান ঘুমন্ত অবস্থায় বলল, এত সকালে কেন ডাকছ? হৃদি বলল, তাড়াতাড়ি উঠো, আমাদের বের হতে হবে। ওই হাদারামটাকে কল দিলাম, এতবার ধরল না। ওকে একবার পেয়ে নিই হাতের কাছে। ইলজান বলল, কার কথা বলছো? রিশান, আমার ফ্রেন্ড, যার সাথে রাতে আমি নাইট ক্লাবে গিয়েছিলাম, আর ও আমাকে বাসায় পৌঁছে না দিয়ে চলে গেল। ইলজান বলল, দেখো, রিশান আবার কোন মেয়ের সাথে বেড শেয়ার করছে আমার মতো। কিছুক্ষণ পর ইলজান হৃদিকে বলল, আমার বাসা থেকে কেন বাহিরে নাস্তা করতে আসলাম? হৃদি বলল, বোকা নাকি তুমি? সবাই দেখে ফেললে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। এখন নাস্তা করে নাও, রিশানকে খুঁজতে হবে।
আহনাফের কেসের সাথে যারা জড়িত ছিল নাহিয়ান সবাই একত্রিত হয়েছে। সবার সামনে ভিডিওটা প্লে করলো, যেটা আহনাফ পাঠিয়েছিল। ভিডিওটা দেখে সবাই অবাক হয়ে গেল। এরকমটা হবে তা কেউই ভাবতে পারেনি। নাহিয়ান বিশেষজ্ঞদের বলল ভিডিওটা পরীক্ষা করে দেখতে, এটা কোন সময়কার ভিডিও সেটা জানতে। কিছুক্ষণ পর নাহিয়ান জানতে পারল ভিডিওটা আগে রেকর্ড করা, যে সময়টা আহনাফ হাসপাতালে ছিল। নাহিয়ান এখন পুরোপুরি নিশ্চিত এটা নতুন কেউ হবে। আহনাফ বলেছিল রাইসাকে মারার জন্য ডার্ক ওয়েব থেকে লোক ঠিক করেছিল। এটা তারই কাজ হবে, আর সেই লোক আহনাফের মতো করেই খুনটা করেছে হয়তো। যদিও পুরো ভিডিওটা এখন আসেনি, রাইসাকে মারা হয়েছে কিনা সেটাও নিশ্চিত না। তবে মানসিক ডাক্তাররা বলেছেন এরকমটা যে করে সে মানসিকভাবে অসুস্থ হবে আহনাফের মতোই, আর মেয়েটাকে মারার সম্ভাবনাই শতভাগ। নাহিয়ান ওর টিমকে নির্দেশ দিয়েছে এই নতুন আহনাফকে ট্র্যাক করার জন্য। হঠাৎই নাহিয়ানের প্রজেক্টের একটা ভিডিও ওপেন হলো। কেউ হ্যাক করে এটা করেছে। ভিডিওতে রাইসাকে দেখা যাচ্ছে। রাইসা বলল আমাকে প্লিজ মেরে ফেলুন, আমি এরকম কষ্ট নিয়ে বাঁচতে চাই না। আহনাফের কণ্ঠে কেউ বলল প্লিজ এমনটা বলবেন না, আপনাকে আমি মারতে পারবো না, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। রাইসা জিজ্ঞেস করলো কি সেটা? আপনার হাত রাখুন। রাইসা হাত রাখলে ওর হাতের আঙুলগুলো কেটে ফেললো। রাইসা চিৎকার করতে লাগলো। আহনাফ বলল প্লিজ চিৎকার করবেন না, প্লিজ থামুন, আমার ভালো লাগছে না। কিন্তু রাইসা থামছে না। তখন আহনাফ ব্লেড দিয়ে রাইসার গলা কেটে দিয়ে বলল এবার তো চুপ করেন প্লিজ। তারপর নাহিয়ানকে উদ্দেশ্য করে বলল বলেছিলাম না আহনাফ ফিরে এসেছে। রাইসাকে খুন করার ভিডিওটা দেখে সবাই থমকে গেল। নাহিয়ানকে জিজ্ঞেস করলো এটা কি আহনাফ হতে পারে? খুন করার প্যাটার্ন আহনাফের মতোই। আহনাফের যমজ ভাই বা ওর পরিচিত কেউ থাকতে পারে যে আহনাফের প্ল্যান জানতো। আহনাফের কেসটা তো সমাধান করে দিয়েছেন আপনি, এখন এই দ্বিতীয় আহনাফের কেসটা যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। এই ভিডিও যদি পাবলিকের কাছে চলে যায় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। নাহিয়ান বলল আহনাফ বলেছিল রাইসাকে মারার জন্য ডার্ক ওয়েব থেকে লোক ঠিক করেছিল। এখন স্যার, ডার্ক ওয়েবে কাউকে মারার জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ঠিক করা হয় না। যাকে মারা হবে তার ছবি, ঠিকানার নাম সাথে টাকা দিয়ে দেওয়া হয়। সেখান থেকে কেউ একজন খুনটা করে, যেমন বলবে একদম তেমনই খুন করা হয়। এখানে যে খুন করতে বলে তার পরিচয় প্রকাশ পায় না, আর যে খুন করে তার পরিচয়ও। এরা দুজন দুজনকে কখনোই চিনতে পারে না। তবে এখানে আরও একটা বিষয় হলো রাইসাকে যে খুন করেছে সে শুরু থেকেই আহনাফের প্ল্যানটা জানতো। এখন এরা দুজনে একসাথে এই প্ল্যানটা করেছিল না, আহনাফকে ওই ব্যক্তি অনুসরণ করছিল সেটা বলা মুশকিল। এটা আপনি কিভাবে বলতে পারেন? আহনাফের প্ল্যান ওই ব্যক্তি জেনে থাকলে আহনাফ তাকে কেন রাইসাকে মারতে বলল না? নাহিয়ান বলল সেটাই আমাকে ভাবাচ্ছে স্যার। রাইসাকে যে খুন করেছে সে আমার সাথে কথা বলেছে, রাইসাকে অত্যাচার করার অনেক ভিডিও আমাকে পাঠিয়েছে। সবথেকে অবাক করার বিষয় হলো আহনাফের সাথে আমাদের যা যা কথা হয়েছে তা ওই ব্যক্তি সব জানে। আহনাফ মারা যাওয়ার আগে কি বলেছিল সেটাও জানে। ওই ব্যক্তি আহনাফের ভয়েস নকল করে আমার সাথে কথা বলেছিল, যাতে আমরা বুঝি এটা আহনাফের কাজ বা আহনাফের যমজ কোনো ভাই। কিন্তু যখন আহনাফের লাশটা চুরি করে তখন আমার কাছে এই রহস্যটা ক্লিয়ার হয়ে যায়। আর তখন আমি বুঝতে পারি ওই ব্যক্তি আহনাফের সব প্ল্যান শুরু থেকেই জানতো। আহনাফের প্রতিটা পদক্ষেপ সম্পর্কে ওই ব্যক্তি জানতেন। কিভাবে? কিসের রহস্যের কথা বলছেন আপনি? নাহিয়ান বলল ওই ব্যক্তি এআই এর মাধ্যমে আহনাফের ভয়েস নকল করত। এটা তো আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম। লাশ চুরির পর আমরা এটা বুঝতে পারি ওই ব্যক্তি আহনাফের শরীরে কোনো ডিভাইস লাগিয়েছিল যেটার সাহায্যে সব কিছু জানতো। কিছুদিন পরই কানাডা থেকে একদল ডাক্তার আসার কথা লাশটা পরীক্ষা করার জন্য। ঠিক তার আগেই লাশটা চুরি করে নেয়, যাতে আমরা সেই ডিভাইস সম্পর্কে জানতে না পারি, আর ওই ব্যক্তির সম্পর্কেও। রাইসাকে মারার ভিডিওটা তো আগে, তাহলে আহনাফ মারা যাওয়ার পর নতুন করে ওই ব্যক্তির এরকম করার কারণ কি হতে পারে? নাহিয়ান বলল সেটাই তো বুঝতে পারছি না স্যার। আহনাফের সাথে ওই ব্যক্তির কী কানেকশন সেটা আমাদের আগে জানতে হবে, তখন আমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও কোথা থেকে ছাড়া হয়েছে তা ট্র্যাক করা যাবে না? নাহিয়ান বলল না স্যার, এই লোক হ্যাকিংয়ে অনেক পারদর্শী, সে সাথে তার চিন্তাও প্রখর। সবসময় সামনে কি হবে সেটা সবগুলো অপশন সম্পর্কে জেনে তারপর প্ল্যান করে। হতে পারে এখন আমাদের মাঝে হওয়া কথা ওই ব্যক্তি শুনতে পারে, অসম্ভব কিছুই নেই।
এখনো পর্যন্ত এই ব্যক্তি কাউকে খুন করেনি। সামনে কি করবে তা কেউই জানি না আমরা। আর রইল রাইসার কথা, তাহলে বলবো রাইসাকে মারার সময় আহনাব জীবিত ছিল। আহনাব মারা যাওয়ার পর ওই ব্যক্তির আগমন, এই ব্যক্তির আগমন নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হতে চলেছে। মুখোশের আড়ালে থাকা ওই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করুন। সর্বদা সতর্ক থাকবেন এই ভিডিও যাতে পাবলিকের কাছে না আসে। আপনার যা ইচ্ছে করতে পারেন, আমাদের ফুল সাপোর্ট আছে। নাহিয়ান বলল, ধন্যবাদ স্যার। রাত 10টা। রিদি কল দিয়ে যাচ্ছে রিশানকে, কিন্তু ওর মোবাইলটা অফ। রিদি অনেক রেগে আছে রিশানের ওপর। শেষ আর একবার কল দিল রিশানকে। এবার কল গিয়েছে। রিসিভ করার সাথে সাথেই রিদি অনেক কিছু বলল। রিশান তখন বলল, আগে শুনবি তো আমার কথা। আমার মোবাইল পাচ্ছিলাম না, মাত্র অন্য একটা যে সিম ছিল সেটা খুঁজে বের করে ওপেন করলাম। কথা আছে তোর সাথে, বাসায় আয়। রিদি বলল, তোর বাসায় নাকি ভাইয়া ভাবি আছে, তাই তো যেতে নিষেধ করতি। ভাইয়া ভাবি পার্টিতে গেছে আর পিচ্চিটাকে আমার কাছে রেখে গেছে। আমিও কিছুটা অসুস্থ, তাই আর বাসা থেকে বের হইনি। তুই চলে আয়। আচ্ছা, আসছি। কিছুক্ষণ পর রিশানের বাসায় যাওয়ার পর রিদির সাথে দেখা ইলজানকে দেখে রিশান অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই ছেলেটাকে? রিদি বলল, ওর নাম ইলজান, সাইকো একটা। ওর ব্যাপারে পরে বলবো, আগে তোর কথা বল, কি হয়েছিল? রুমে চল বলছি, পিচ্চিটা একা আছে। রিদি বলল, ওর বয়স কত? 2 বছর। রুমে আসার পর রিদি বলল, তোর ওপর যা রেগে আছি তা বলার মতো না। তোর মাথায় এই ব্যান্ডেজ কিসে? কি হয়েছিল তোর? রিশান বলল, আর বলিস না, পার্টিতে একটা ছেলে এরকম করেছে। আমি ওয়াশরুমে গেলে হঠাৎ একটা ছেলে আসলো মাস্ক ভরা। ছেলেটা আমাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। হৃদয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোনো কারণ ছাড়া কেউ কেন এমনটা করবে? ছেলেটাকে চিনতে পেরেছিলি? রিশান বলল, আমি জানি না কেন করেছিল। ছেলেটা মাস্ক পরা ছিল, আর হাতাহাতির সময় দেখেছি ওর শরীরে ট্যাটু ছিল। আর ও হাসতে ছিল, আবার মোবাইলটাও নিয়ে গেছে। রিশানের কথা শুনে ইলজানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে রিদি। ইলজান হাসতে লাগলো আর ওর চশমাটা ঠিক করতে লাগলো। রিদি এখন বুঝতে পারলো এটা ইলজানের কাজ। ইলজান দেখেছিল রিদি ওর প্রতি আকৃষ্ট হচ্ছিল, তাই ইলজান রিশানকে অজ্ঞান করেছিল যাতে রিদির সাথে রাত কাটাতে পারে। মানে এটা ইলজানের প্ল্যান ছিল। রিদি আর কিছু বলল না ইলজানকে, আর রিশানও কিছু বলল না। ইলজান হাসতে লাগলো। বাক্স থেকে একটা কুড়াল বের করে রিশানকে বলল, ম্যাজিক দেখবা? রীতি বলল, এটা নকল কোরাল, আর ম্যাজিকটা আমাকেও দেখিয়েছে। ইলজান বলল, রিশানকে তো দেখায়নি। রিশান বলল, অনেক বোরিং লাগছিল, ম্যাজিক দেখা ভাই। এই পিচ্চিটাও কান্না করছে, দেখি ওর কান্না থামানো যায় কিনা। ইলজান রিশানের একটা হাত টেবিলের উপর রেখে বলল, হাতে আঘাত করব আর কোরালটা ভেঙে যাবে। রিশান হেসে বলল, এটা সম্ভব? ইলজান তখন হাসতে লাগলো। তখন বাচ্চাটাও কান্না করতে লাগলো। ইলজান ওর চশমাটা ঠিক করে নিল, তারপর এক কোপ দিয়ে হাতটা কেটে দিল। রিশান চিৎকার করতে লাগলো। রীতি থমকে গেল। বাচ্চাটা আরও কান্না করতে লাগলো। ইলজান অবাক হয়ে বলল, এটা কি হলো? কাটা হাতটা হাতে নিয়ে বলল, এটা তো কেটে গেল, তার মানে এটা আসল কোরাল। ইলজান রিশানকে বলল, সরি ভাই, খাওয়ার কিছু আছে? ইলজান নিজেই ফ্রিজ খুলল, দেখলো একটা মিষ্টির প্যাকেট। প্যাকেটটা খুলেই দেখলো রসমালাই। নিজে খাচ্ছে আর রিদিকেও দিল। রিদি যেন পাথর হয়ে আছে। রিদির মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না। ইলজান বলল, অনেক ভালো তো রসমালাইটা। বাচ্চাটাকে খাইয়ে দিল ইলজান। রিশানকে বলল, কিরে ভাই, একটু চুপ করা যায় না? তোমার এরকম চিৎকারে বাচ্চাটা যে ভয় পাচ্ছে সেই খেয়াল রাখো। এখন চুপ করো, তা না হলে বাচ্চাটা ভয় পাবে। রিশান তখনও চিৎকার করতে লাগলো, আর বাচ্চাটাও কান্না করতে লাগলো। ইলজান তখন বাচ্চাটাকে কোলে তুলে নিল। বাচ্চাটাকে থামানোর অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু বাচ্চাটা আরও জোরে কান্না করতে লাগলো। ইলজান তখন অন্য হাতে থাকা কুড়ালটা দিয়ে রিশানের গলায় কোপ দিল। কুড়ালটা রিশানের গলাতে আটকে আছে। ইলজান বাচ্চাটার দিকে তাকিয়ে হাসতে লাগলো। বাচ্চাটাও ইলজানের হাসি দেখে হাসতে লাগলো। রিশানের গলা থেকে কুড়ালটা বের করে রিদির কাপড়ে সেটার রক্ত মুছে নিল ইলজান। রিদি যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ইলজান মিষ্টির প্যাকেটটা ফ্রিজে রেখে এসে বাচ্চাটার সাথে খেলতে লাগলো। কিছুক্ষণ পর রিদি স্বাভাবিক হলো, কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছে রিদি। ইলজানের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। রিশানের মৃতদেহটা রিদির সামনেই পড়ে আছে। কোরালের আঘাতে গলাতে অনেক বড় গর্ত হয়ে গেছে। রক্তে পুরো রুম সমুদ্র হয়ে গেছে। ওনার নিজের কাপড়েও রক্ত লেগে আছে। ইলজানকে দেখলো পাশে বসে বাচ্চাটার সাথে খেলতে লাগলো।
মাত্র এরকম ভয়ঙ্করভাবে একজনকে খুন করে এখন বাচ্চাটার সাথে এরকম করছে। এটা কোনো সুস্থ মানুষ হতে পারে না, জানোয়ার একটা। ইজান হাসতে হাসতে রিদিকে বলল, তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো? ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আসো। ড্রেসটা পরিবর্তন করে রিশানের ভাবির একটা ড্রেস পরে নাও, তাড়াতাড়ি করো। রিদি ওয়াশরুমে চলে গেল, মুখে পানি দিল, আয়নায় নিজেকে দেখতে লাগলো। রিদি এখনো বিশ্বাস করতে পারছে না ওর চোখের সামনে এটা হয়েছে। এখনো ঘোরের ভেতর আছে রিদি। রিশানের ভাবির একটা ড্রেস পরে নিল, তারপর ইলজানের কাছে আসলো। ইলজান এখনো বাচ্চার সাথে আছে। রিদি ইলজানকে ভয়ার্ত কণ্ঠে বলল, কে তুমি? ইলজান হাসতে হাসতে বলল, আমি ইলজান। রিদি বলল, রিশানকে কেন মারলে? তুমি তো ওকে চিনতেও না, এরকম ভয়ঙ্কর ভাবে ওকে মারলে, তাও এই ছোট বাচ্চাটার সামনে। এরকমটা কেবল জানোয়াররাই করতে পারে। ইলজান হাসতে হাসতে ওর দু হাত প্রসারিত করে বলল, আমি অসুস্থ জানোয়ার। কেন মারলে ওকে? রিদির কথা শুনে চিন্তায় পড়ে গেল ইলজান। রিদিকে বলল, আসলে তো আমি কেন মেরেছি ইলজানকে। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তো ম্যাজিক দেখাচ্ছিলাম। তারপর রিশান কান্না করতে লাগলো। সেটা দেখে আমার ছোট ফ্রেন্ডও কান্না করতে লাগলো। বাচ্চাদের কান্না আমার একদমই সহ্য হয় না। আমি রিশানকে থামতে বললাম, কিন্তু ও আমার কথা শুনলো না। তখন আমি বাধ্য হয়ে এটা করেছি। রিশানের চিৎকার শুনে বাচ্চাটা কান্না করছিল, তাই আমি রিশানের চিৎকার থামানোর জন্য গলায় আঘাত করে শব্দ বন্ধ করেছি। আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি, বাচ্চাটির জন্য এটা করতে হলো। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। রিদি কিছুটা রাগী কণ্ঠে বলল, তুমি কি মানুষ চিৎকার করবে বলে কাউকে মেরে দেবে? ইলজান বসা থেকে দাঁড়িয়ে গেল রিদির কথা শুনে। কিছুটা গম্ভীরভাবে রিদিকে বলল, আমার স্বামীর আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, এটা আমি চাই না। কেউ আমার সাথে রাগী গলায় কথা বলুক, সেটা আমি চাই না। নিজের কথা ভাবো। এই কুড়াল যাতে তোমার গলায় আটকে না থাকে, সেটা চিন্তা করো। এখন আমি যা বলবো তা করবে, তোমার ভালোর জন্যই করবে। ইলজান ওর মোবাইল বের করে একটা ভিডিও রিদিকে দেখালো। ভিডিওটা দেখে থমকে গেল রিদি। ইলজান হাসতে হাসতে বলল, সুন্দর হয়েছে ভিডিওটা, এরকম আরও আছে। ইচ্ছে তো করে ডার্ক ওয়েবে ছেড়ে দেই, কিন্তু শুধুমাত্র তোমার জন্য এটা করতে পারবো না। যদিও তুমি আমাকে ভুল বুঝো, তাহলে আর কিছু কি বলার? রিদি ভয়ার্ত কণ্ঠে বলল, কি করতে হবে আমার? ইলজান রিদিকে সব কিছু বলে দিল কি করতে হবে। তারপর রিশানের শরীরে একটা চিহ্ন এঁকে দিল রিদির কাছে, বাচ্চাটা দিয়ে বলল, এখন তাহলে পুলিশকে দাও, বাচ্চাটার দিকে খেয়াল রাখো। আর একটা কথা মনে রেখো, তুমি চাইলে সব বলে দিতে পারো, তাতে ইলজানের কিছু হবে না। আমার প্ল্যান কাজ করলে আমার প্ল্যান কাজ না করলে আমি তোমাকে প্ল্যান করতে দিব না। মানে কুড়ালে আঘাত আটকে মানে গলাতে কুড়াল আটকে দেব। কিছুক্ষণ পর নাহিয়ান রিদিকে বলল, কল আপনি দিয়েছিলেন? রিদি ভয়ার্ত কণ্ঠে বলল, হ্যাঁ। নাহিয়ান রিদিকে বলল, আপনি ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। কি হয়েছে সব বলুন আমাদের। কে করেছিল খুনটা? রিদি ভয়ার্ত কণ্ঠে বলল, আহনাব। রিদির কথা শুনে অবাক হয়ে গেল নাহিয়ান। রিদিকে বলল, কিভাবে সম্ভব এটা? আহনাব মারা গেছে। রিদি বলল, আমি জানি না, খুনি তার নাম আহনাব বলেছিল। আমার চোখের সামনে এটা করেছে, আমাকে বাধ্য করেছে ড্রেস পরিবর্তন করার জন্য। এই ছোট বাচ্চার সামনে কি ভয়ঙ্করভাবে খুন করলো। এটা বলে রিদি কান্না করতে লাগলো। নাহিয়ান রিদিকে বলল, ভয় পাবেন না, খুনি যে হোক আমরা তাকে খুঁজে বের করব। আচ্ছা, শরীরে যে চিহ্নটা আছে, এটা কি ওই খুনি দিয়েছে? এই চিহ্ন দেওয়ার কারণ বলতে পারবেন? না, খুন করার পর এই চিহ্নটা দিয়েছে। এই ছেলেটা আপনার কে হয়? আমার ফ্রেন্ড, ওর সাথে দেখা করতে এসেছিলাম। গেট খোলার সাথে সাথে আহনাব ভেতরে আসে, আমাদের দুজনকে জিম্মি করে। অনেকক্ষণ ছিল, ফ্রেন্ড হিসেবে মিষ্টি বের করে খেয়েছে, ফ্রিজ থেকে মিষ্টি বের করে খেয়েছে। অনেকক্ষণ কি কথা হয়েছে আপনাদের? কিছু না, আহনাব বাচ্চাটার সাথে খেলছিল, তারপর বাচ্চাটা কান্না শুরু করলে রিশানকে খুন করে। রিদির কথা শুনে নাহিয়ান অবাক হয়ে গেল। এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না, তা বেশ ভালোইভাবেই বুঝতে পারছে। আহনাবের মতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা সাইকো হবে কেউ খুন করে, যেহেতু নিজেকে আহনাব বলে দাবি করেছে। হতে পারে পুলিশের সাথে গেম খেলছে। এই খুন যেই হোক, আহনাবের বিষয়ে সব কিছু জানতো। নাহিয়ান রিদিকে বলল, খুনি দেখতে কেমন ছিল? মাস্ক পরা,
একদমই ভয় পাবেন না। আমরা আপনার সাথে সবসময় একজন পুলিশ রাখবো। যখনই আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডাকবো, তখন কষ্ট করে আসবেন। নাহিয়ান ভাবতে লাগলো এই খুন করার কারণ কি হতে পারে। আহনাফের সাথে এই খুনের কি সম্পর্ক হতে পারে। হঠাৎই নাহিয়ান মাথায় একটা বিষয় আসলো। এই খুনি আহনাফের জন্য নয়, বরং অর্ণির নাম দিয়েছে। নাহিয়ান ভাবতে লাগলো আহনাফের নাম নিয়ে যে খুনটা করেছে ওই ব্যক্তি হয়তো অর্ণির জন্য এসেছে। কিন্তু কেন? অর্ণি মারা গেছে, ওর প্রতিশোধ আহনাফ নিয়েছে। তাহলে নতুন করে এই আবির্ভাব কেন হলো? অর্ণির জন্য কেন আসবে? আমাদের বিভ্রান্ত করার জন্য নিজেকে আহনাফ বলে পরিচয় দিয়েছে। কিন্তু কেন আসবে এই নতুন ব্যক্তি? রিশানকে খুন করা হলো, এর সাথে অর্ণি বা আহনাফের কী সম্পর্ক? নাহিয়ান নিজের সাথেই কথাগুলো বলতে লাগলো। হঠাৎ কেউ একজন এসে বলল, স্যার আপনাকে একবার অপারেটর রুমে আসতে হবে, এটা গুরুত্বপূর্ণ। নাহিয়ান অপারেটর রুমে যাওয়ার পর একজন নাহিয়ানকে বলল, স্যার আমরা নতুন আহনাফের পাঠানো সেই ভিডিওটা পরীক্ষা করে দেখেছি। সব থেকে শকিং ব্যাপার হলো ভিডিওটা কাট করা। রাইসাকে খুন করার যে ভিডিওটা পাঠানো হয়েছে এটা সম্পূর্ণ নয়, শেষের আগে কিছু অংশ কাট করা হয়েছে। নাহিয়ান অবাক হয়ে গেল। খুন করার ভিডিওতে কি এমন থাকতে পারে যার জন্য কাট করতে হলো? এমনটা কেন করা হতে পারে? স্যার হয়তো কাট করা অংশে এমন কিছু ছিল যা খুনি চাচ্ছিল না আমরা দেখি। খুনি নিজেকে লুকিয়ে রাখার জন্যই হয়তো এমনটা করেছে। হয়তো ওই কাট করা অংশে খুনির নাম ছিল। নাহিয়ান বলল, হতে পারে। আচ্ছা এই রিশান সম্পর্কে কি জানতে পারলে? রিশান কি হেয়ার ব্যান্ড সার্কেলের কেউ ছিল? না স্যার, তবে ওরা পরিচিত ছিল, ক্লাসমেট ওরা, তবে হেয়ার সার্কেলের না। নাহিয়ান বলল, আরও জিজ্ঞাসাবাদ করতে হবে। হেয়ার সাথে এই খুনের কোনো না কোনো সংযোগ অবশ্যই আছে। রিদির মোবাইলে একটা কল আসলো, 5টা ডিজিটের। রিদি ভাবলো হয়তো সিম কোম্পানি থেকে এসেছে, তাই কেটে দিল। কিন্তু আবার কল আসলো, তখন রিদি রিসিভ করলো আর শুনতে পেল, ধন্যবাদ তোমাকে আমার কথা শোনার জন্য। ইলজানের কথা শুনে রিদি ভয় পেয়ে গেল। ইলজানকে বলল, কোথায় তুমি? যা বলেছ আমি তাই করেছি, এখন প্লিজ আমার ভিডিওগুলো ডিলিট দাও। ইলজান বলল, তোমার পাশে একটা কালো শাড়ি দেখতে পাচ্ছ? হ্যাঁ। কালো গাড়ি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটাই উঠো। ইলজানের কথা মতো রিদি গাড়িতে উঠে পড়ল। তবে অবাক করার ব্যাপার হলো রিদি গ্লাস দিয়ে বাহিরের কিছু দেখতে পারছিল না। ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর রিদিকে একটা রুমে বসানো হলো। হঠাৎ কেউ একজন বলল, ইলজানের দুনিয়ায় স্বাগতম তোমাকে। রিদি ভয় পেয়ে গেল। পেছনে তাকাতে ইলজানকে দেখতে পেল, কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইলজান হাসতে হাসতে রিদিকে বলল, এত ভয় পাচ্ছ কেন? মনে হচ্ছে যেন আমি কোনো জানোয়ার যে তোমাকে ছিঁড়ে খাবে। রিদি মনে মনে বলল, তুমি তার থেকেও ভয়ঙ্কর। এইমাত্রই যা করেছ তাতে তুমি কোনো সুস্থ মানুষ হতে পারো না। ইলজান কিছুটা হেসে বলল, তুমি হয়তো ভাবছো আমি জানোয়ার থেকেও ভয়ঙ্কর, তাই না? সে তুমি ভাবতেই পারো। যখন কেউ আমাকে ভয় পায় তখন আমার খুব ভালো লাগে। দুটো জিনিস আমার সবচেয়ে অপছন্দের, আমার সামনে কেউ কান্না করলে আর আমাকে মূল্যায়ন না করলে। রিদি ভয়ার্ত কণ্ঠে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমার ভিডিওগুলো প্লিজ ডিলিট করে দিও। ইলজানের হাতে হালকা কফি খেতে খেতে বলল, ভিডিওটা অসাধারণ হয়েছে। এটা যদি ডার্ক ওয়েবে ছেড়ে দেই অস্থির হবে ব্যাপারটা। ভাইরাল হয়ে যাবে তুমি, তোমার ফলোয়ার কত বেড়ে যাবে বুঝতে পারছো? পাবলিক ফিগার হয়ে যাবে তুমি। তখন আমার মতো ইলজানকে চিনতে পারবে না। রিদি কান্না করতে লাগলো। ইলজানকে বলল, তুমি কেন করেছো এমন? তোমার কথা মতো আমি নাহিয়ানকে সব বলেছি। ইলজান বলল, শারীরিক সম্পর্কের সময় ভিডিও করতে কে বলেছিল? তারপর আবার মোবাইলে রেখে দিয়েছো। তা না হলে আমি হ্যাক করে ভিডিওটা নিতে পারতাম না। তুমি নিজেই আমার পায়ে ফা দিয়েছো বেবি। আমি পার্টিতে তোমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছি, তারপর রিশানকে মেরেছি যাতে তুমি আমাকে বাসায় নিতে বাধ্য হও। কি দারুণ অভিনয় করেছি আমি, তাই না? অস্কার পাবো? তোমার কি মনে হয়? রিদিকে চুপ থাকতে দেখে ইলজান চিৎকার করে বলল, কেমন লেগেছে আমার অভিনয়? অস্কার পাবো? রিদি ভয়ার্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভালো হয়েছে, অস্কারও পাবে। তোমার অভিনয় দেখে আমি একদমই বুঝতে পারিনি এটা তোমার প্ল্যান ছিল।
ইলজান হেসে বলল, ধন্যবাদ তোমাকে। হৃদি খুব ভালোভাবে বুঝতে পারছে ইলজান আর যাই হোক সুস্থ মানুষ হতে পারে না। আচরণও কেমন অদ্ভুত। নিজে যা বলবে সেটাই ঠিক। ওর বিরুদ্ধে কেউ বললে ও সহ্য করতে পারে না। ইলজান কফিতে চুমুক দিতে দিতে বলল, আমার সাথে সম্পর্ক করতে চাও? হৃদি বলল, না। মানে? কি না মানে বলছো? হৃদি ভাবল, ইলজান হয়তো শারীরিক সম্পর্ক পছন্দ করে না, এর জন্যই হয়তো সুযোগ থাকা সত্ত্বেও ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি। হৃদি বলল, না, চাই না। হৃদির কথা শুনে ইলজানের মন খারাপ হয়ে গেল। হৃদিকে বলল, তুমি না বললে আমি সবার থেকে আলাদা, অনেক কিউট, তাই তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাও, আবার এখন বলছো চাও না? তবে আমি কি কিউট না? তুমি আমার মন খারাপ করে দিয়েছো। কথা বলবো না তোমার সাথে। ইলজানের আচরণে হৃদি অবাক হয়ে তাকিয়ে আছে, সেই সাথে ভয়ও পাচ্ছে অনেক। ইলজানের আচরণ একদম বাচ্চাদের মতো, কখন হাসে কখন মন খারাপ করে তা বলা মুশকিল। পুরোপুরি অসুস্থ মানুষ একজন। আর আমি এই জানোয়ারটার কাছে ফেসে গেলাম। কেন যে আমি পার্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। হৃদি ভয়ার্ত কণ্ঠে ইলজানকে বলল, আমি আসলে আসলে তা বলতে চাইনি, তুমি সত্যি অনেক কিউট। ইলজান মন খারাপ করে বলল, এখন বলে আর কি হবে? আমি তোমার উপর অভিমান করেছি, আমি কথা বলার জন্য নতুন কাউকে নিয়ে আসব। কিছুক্ষণ পর নাহিয়ান ওর অফিসে। হঠাৎ তিহা কল দিল। নাহিয়ানকে বলল, হঠাৎ গ্যাসে সমস্যা দিচ্ছে, তুমি একটু কল দিয়ে বলো তো নতুন গ্যাস পাঠাতে। নাহিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমার বাসায় আসতে অনেক রাত হবে। আচ্ছা ঠিক আছে। নাহিয়ান কল দিয়ে বলে দিল। এক কর্মচারী তিহার বাসার সামনে এসে কলিং বেল দিল। একজন গেট খুললে কর্মচারী বলল, আপনার ম্যাডামকে ডাকুন, সিগনেচার দিতে হবে। নাম কি আপনার? ইলজান। ম্যাডামকে ডাকতে হবে না, সিগনেচার নাহিয়ান স্যার দেবে। আপনি আসতে পারেন এখন। এই তো দিলেন মুডটা খারাপ করে, কি আর করার, চলুন তাহলে। মানে কি বলছেন? ও সরি, আমি তো কুড়ালটা বের করিনি এখনও। ওয়েট। ইলজান একটা ছোট্ট চাইনিজ কুড়াল বের করে লোকটার গলাতে ধরে বলল, কতজন আছে এখানে? লোকটা ভয়ে ভয়ে বলল, 10 জন। আমাকে কি দেখা মাত্র গুলি করে দিবে, নাকি তোমার জন্য কিছু বলবে না? জানি না। চলো তাহলে, দেখা যাক কি হয়। দুই ভাই একসাথে সামলে নিব ব্যাপারটা। তুমি শুধু তোমার গলাটা কুড়ালের একদম কাছাকাছি রাখবা, যাতে একটু এদিক সেদিক হলেই গলা কেটে দিতে পারি। ইলজান লোকটার গলাতে কুড়াল ধরে বাসায় আসলো। অন্যরা ইলজানের দিকে বন্দুক তাক করে আছে। এর ভেতরে তিহা চলে আসলো। এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। ইলজান তিহাকে বলল, আপনি এতটা স্বার্থপর কিভাবে হতে পারেন ম্যাডাম? আপনি নিজের জন্য এদের সবাইকে মেরে ফেললেন। তিহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি কখন এদেরকে মারলাম? এরা তো জীবিত আছে। আপনি ওর গলাতে কুড়াল ধরে আছেন কেন? ইলজান হেসে বলল, আপনি আমার সাথে না গেলে এদের সবার গলাতে কুড়াল আটকে থাকবে, মানে বলতে চাচ্ছি মেরে ফেলবো। প্লিজ ম্যাডাম, স্বার্থপর হবেন না, দয়া করে এদেরকে মারবেন না। ইলজানের কথা শুনে থমকে গেল তিহা। তিহার এরকম ভয়ার্ত অবস্থা দেখে ইলজান হাসতে লাগলো। ইলজান ওর চশমাটা ঠিক করে পরে নিয়ে তিহাকে বলল, তাহলে যাওয়া যাক ম্যাডাম। তখন বন্দুক তাক করে থাকা পুলিশটা বলল, ম্যাডাম কোথাও যাবে না। তুই যদি আত্মসমর্পণ না করিস তাহলে এখান থেকে জীবিত যেতে পারবি না। প্রথমে তোর মাস্ক খোল। কে তুই? ইলজান হাসতে লাগলো। সবাইকে বলল, সরি ভাই, মাস্ক খুলতে পারবো না। তবে তিহা ম্যাডামকে এখান থেকে নিয়ে যাব, তা নিশ্চিত থাকতে পারেন। ম্যাডাম নিশ্চয়ই চাইবে না তার জন্য কেউ মারা যাক, তাই না ম্যাডাম? তিহা বলল, আপনি কারো ক্ষতি করবেন না, আমি যাব আপনার সাথে। পুলিশটা বলতে লাগলো, ম্যাডাম আপনি কোথাও যাবেন না, আমরা এর হাতে আপনাকে তুলে দিতে পারবো না। ইলজান তখন কিছুটা হেসে বলল, দেখলে তো ভাই, তোমার গলাতে কুড়াল ধরে রেখেছি, তাও এরা তিহা ম্যাডামকে দিতে চাচ্ছে না। কি আর করার, দেখা যাক সামনে কি হয়। ইলজান এটা বলার সাথে সাথেই বন্দুক তাক করা পুলিশের উপর একের পর এক গুলি বর্ষণ হতে লাগলো। ইলজান বলল, ম্যাডাম এবার তাহলে যাওয়া যাক। তিহা আর কিছু না বলে ইলজানের সাথে যেতে লাগলো। তিহা গাড়িতে ওঠার পর ইলজানকে বলল, ওকে ছেড়ে দিন, আমি তো যাচ্ছি আপনার সাথে। ইলজান বলল, অবশ্যই ছেড়ে দেব, নাহিয়ানের জন্য হলেও ছাড়তে হবে, তা না হলে তো বলতে পারবো না আহনাব তিহাকে নিয়ে গেছে। ইলজান পুলিশকে ছেড়ে দিল। তারপর তিহাকে নিয়ে চলে যেতে লাগলো। তিহা ইলজানকে বলল, আপনি তাহলে সেই ব্যক্তি যে আমাকে কল দিয়েছিলেন, এত সব কিছু করেছেন? ইলজান বলল,
আপনি ঠিক ধরেছেন ম্যাডাম। ইলজান সেই পুলিশকে ছেড়ে দিয়েছিল। তিনি নাহিয়ানকে কল দিয়ে বলেছে সবটা। নাহিয়ান তাড়াতাড়ি বাসায় চলে আসলো। পুলিশকে জিজ্ঞেস করলো এসব কিভাবে হলো। গ্যাসের লোক এসেছিল একজন, আমার গলাতে কুড়াল ধরে রেখেছিল, তারপর ম্যাডামকে নিয়ে গেছে। যাওয়ার আগে বলে গেছে আহনাব এসেছে। নাহিয়ান চিন্তায় পড়ে গেল, এটা আহনাব না, তা নাহিয়ান নিশ্চিত। কিন্তু তিহাকে কেন কিডন্যাপ করেছে? তিহার কোনো ক্ষতি করবে না তো? নাহিয়ান ভয় পেয়ে গেল। সিসিটিভি ফুটেজ চেক করে বলা হলো, কিন্তু সেখানে অন্য ফুটেজ দেওয়া, হ্যাক করে অন্য ফুটেজ বসিয়ে দেওয়া হয়েছে। নিজেকে আহনাব বলা এই ব্যক্তি হ্যাকিংয়ে পারদর্শী, সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে নাহিয়ান। নাহিয়ান বলল, আজকে রাতের ভেতরেই ওই খুনিকে ধরে ফেলবো। সবাই প্রিপারেশন নাও অপারেশনের জন্য। প্রথমে গ্যাসের দোকান থেকে শুরু হবে। খোঁজ নাও তাদের কাছ থেকে কে 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 এসেছিল। শহরের প্রতিটা জায়গায় নিরাপত্তা জোরদার করো। প্রতিটা স্ট্যান্ডে পুলিশ পাঠাও। ইলজান তিহাকে একটা রুমে নিয়ে আসলো, যেখানে আগে থেকে রিদি আছে। ইলজান রিদিকে বলল, তোমাকে বলেছিলাম না আমি কথা বলার জন্য অন্য কাউকে নিয়ে আসবো, এখন দেখলে তো? রিদি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে? ইলজান বলল, ম্যাডাম পরিচিত হয়ে নিন, ওর নাম রিদি। আর রিদি, এ হলো আমার তিহা ম্যাডাম, মানসিক ডাক্তার, যে আমার চিকিৎসা করিয়েছিল। তিহা ম্যাডাম, আপনার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, আমি আপনাদের জন্য বিরিয়ানি পাঠাচ্ছি। ইলজান চলে যাওয়ার পর তিহা রিদিকে বলল, তুমি কে? এখানে কিভাবে এলে? রিদি বলল, আমার নিজের দোষের জন্য এই জানোয়ারটার কাছে বন্দি হয়েছি। জানোয়ারটা আমার ফ্রেন্ডকে খুন করেছে, খুবই ভয়ঙ্করভাবে। ওর কাছে আমার ভিডিও আছে, সেগুলো ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। তিহা অবাক হয়ে গেল রিদির কথা শুনে। রিদিকে বলল, কোরাল দিয়ে যাকে হত্যা করা হয়েছিল এটা সেই খুনি? হ্যাঁ। আচ্ছা, তুমি হিয়াকে চিনো? হিয়া তোমার ফ্রেন্ড? ওরকম ফ্রেন্ড না, তবে ক্লাসমেট ছিল। হিয়া তো নিখোঁজ এখনও। শুনেছি ওকে নাকি কোন আহনাব খুন করেছে। হিয়ার অনেক ফ্রেন্ডকেও খুন করেছে, কারোরই লাশ পাওয়া যায়নি। তিহা বলল, তুমি হয়তো সত্যি বলছো না, কারণ এই ব্যক্তি আর আহনাবের সাথে সম্পর্কিত। তোমাকে আমাকে বন্দি করেছে, তোমার তোমার ফ্রেন্ডকে খুন করেছে। এর পেছনে অবশ্যই আহনাবের কোনো শত্রুযোগ রয়েছে, যোগসূত্র আছে। রিদি বলল, আমি আহনাবকে চিনিও না, কখনো তাকে দেখিও নি। আপনি কিভাবে বলতে পারেন আমি মিথ্যা বলছি? টিয়া বলল, মনে হলো আমাদের বন্দি করেছে, এর পেছনে অবশ্যই তার কোনো প্ল্যান আছে। আচ্ছা, ওর নাম বলতে পারবে তুমি? রিদি নাম বলতে যাবে তখনই ইলজান এসে পড়ল। রিদি ভয় পেয়ে গেল। ইলজান বলল, বিরিয়ানি নিয়ে এসেছি আপনাদের জন্য, খেয়ে নিন। টিহা কিছু না বলে বিরিয়ানি খেতে লাগলো। আর রিদিও বলল, তিহার এদের সম্পর্কে ভালো ধারণা আছে, তাই এরা যা বলবে সেটাই শুনতে হবে। খাওয়া শেষে তিহা ইলজানকে বলল, আপনাদের সাথে আহনাবের কী সম্পর্ক? কে আপনি? কেন এই খুনগুলো করেছেন? ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, মাত্র তো একটা খুন করলাম ম্যাডাম। তিহা বলল, কেন করেছেন? ইলজান কিছু না বলে হাসতে লাগলো। রিদিকে বলল, এখন পর্যন্ত কতজন ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন? হৃদি ভয়ের তো কণ্ঠে বলল, 2 জন। ইলজান বলল, একজন তো রিশান। আমি তাহলে 3 নম্বরে থাকতাম, তাই না? হ্যাঁ, আমার সব কিছুতে প্রথম হওয়া পছন্দ। যাই হোক, মানিয়ে নেব। আপনাদের ওপরে অনেক গবেষণা করেছি, অনেক প্ল্যানের পর কাজে নেমেছি, অনেক কষ্ট হয়েছে। ইলজান রিদিকে বলল, পার্টিতে যাওয়া যায়। আজকে তো আপনার জন্মদিন, তাই না? আপনার ফ্রেন্ডরা আপনার জন্য সারপ্রাইজ পার্টি রেখেছে। অবশ্য আমার তরফ থেকেও একটা সারপ্রাইজ পাবেন।